খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি বর্ষা। প্রথমে দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। মিশরের সিনাই উপদ্বীপের উপর ২১৭ জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল রুশ যাত্রীবাহী বিমান। নয়াদিল্লির প্যাটেল চকে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪০তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে ১২৫ কোটি ভারতীয়কে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার থেকে রাজধানী মেলার মাঠের দশরথ দেব স্মৃতি ভবনে শুরু হলো সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক। এদিন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বিজন ধর, মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য সদস্যরা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। খিদে পাচ্ছে না, পেট ব্যথা করছে। আরো বাইরের খাবার খা, তোদের নিয়ে যে কি করি। আরে দিদি, 10টি আয়ুর্বেদিক তত্ত্ব দিয়ে তৈরি লিভসেভ কিটস আছে না, যেটা বাচ্চাদের এই সব সমস্যা থেকে রেহাই দেয়। আমার বাচ্চাদের সুরক্ষা কবচ লিভসেভ কিটস। ধনতেরাস হবে এবার আরো বেশি চমক ভরা, কেননা স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে ধন বর্ষা। রয়েছে মজুরিতে 20% ছাড়। ডায়মন্ড অলংকারের ওপর থাকছে 8% ভারী ছাড়। শুধু কি তাই, নিয়ে যান পুরনো গহনার বদলে হলমার্ক গহনা। আর তাছাড়া তো রয়েছেই প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার ও সবশেষে মেগা ড্রয়ের মাধ্যমে স্বপ্নের গাড়ি কিনে নেওয়ার সুযোগ। স্বর্ণকমল জুয়েলার্স নিবেদিত ধনতেরাস ধন বর্ষা শুরু হচ্ছে 2রা নভেম্বর থেকে, চলবে 11ই নভেম্বর পর্যন্ত। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। Collections from PC Chandra Jewelers. PC Chandra Jewelers এর আগরতলা শোরুম, হরিগঙ্গা বসাক রোড, প্যারাডাইস চৌমোহনী, আগরতলা, ত্রিপুরা। ফোন 0381-232-6666। বিজ্ঞাপন বিরতির পর স্বাগত
স্বাগত। এখন খবর বিস্তারিত। মিশরের সিনাই উপদ্বীপের উপর ভেঙে পড়ল রুশ যাত্রীবাহী বিমান। রাশিয়াগামী বিমানটিতে 217 জন যাত্রী ছিলেন। মিশরে সিনাই উপদ্বীপের উপর ভেঙে পড়ল রুশ যাত্রীবাহী বিমান। রাশিয়াগামী বিমানটিতে 217 জন যাত্রী ছিলেন। যাত্রীদের মধ্যে অধিকাংশই রুশ পর্যটক। মিশরের প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে এই খবর। শরম শেখর বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণ পরেই সিনাই উপদ্বীপের উপর এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বিমানটির। এরপরই সেটি ভেঙে পড়ে। মিশরের অসামরিক পরিবহন বিভাগের আধিকারিক জানিয়েছেন, রাশিয়ার একটি কোম্পানির ওই চার্টার্ড বিমানে 217 জন যাত্রী ছাড়াও 7 জন কর্মী ছিলেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নয়াদিল্লির পাটেল চকে সর্দার বল্লভভাই প্যাটেলের 140তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে 125 কোটি ভারতীয়কে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজোড়া অসহিষ্ণুতার আবহে ঐক্যের বার্তা প্রধানমন্ত্রীর। নয়াদিল্লির পটেল চকে সর্দার বল্লভভাই প্যাটেলের 140তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, 125 কোটি ভারতীয় ঐক্য, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির লক্ষ্যে একসঙ্গে পা মেলালে দেশ 125 কোটি কদম এগিয়ে যাবে। জাতীয় সংহতির লক্ষ্যে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রীর বার্তা, ঐক্য, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতের উন্নয়ন ও অগ্রগতির মূল হাতিয়ার। ওই অনুষ্ঠানে সর্দার বল্লভভাই প্যাটেলকে আধুনিক ভারতের রূপকার বলে বর্ণনা করেন মোদী। आज 31 अक्टूबर हम सरदार साहब की 140वीं जयंती मना रहे हैं। आज का दिवस इस बात के लिए भी भूल नहीं सकते कि भारत की पूर्व प्रधानमंत्री श्रीमती इंदिरा जी ने बलिदान दिया। सरदार साहब भारत की एकता के साथ एक अटूट नाता जिस महापुरुष का जुड़ा वो सरदार साहब। एकता, शांति और सद्भावना के मंत्र को लेकर के 125 करोड़ देशवासियों के कंधे से कंधा मिलाकर के कदम से कदम चलने से अगर हिंदुस्तान का एक नागरिक एक कदम आगे बढ़ता है, हिंदुस्तान 125 कदम एक साथ आगे बढ़ जाता है, 125 करोड़ कदम आगे बढ़ जाता है। সর্দার পটেলের জন্মদিবসটিকে মোদী সরকার একতা দিবস হিসেবে পালন করছে। এই উপলক্ষে দিল্লির রাজপথে এদিন রান ফর ইউনিটির সূচনা করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে এদিন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুদিন। তাকেও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ইন্দিরা গান্ধীর আত্মত্যাগ দেশ ভুলতে পারবে না। একই সঙ্গে ঘুরিয়ে গান্ধী পরিবারকে নিশানাও করেন মোদী। তিনি বলেন, সর্দার পটেল কখনো পরিবারতন্ত্রকে গুরুত্ব দেননি। हिंदुस्तान की राजनीति में परिवारवाद, भाई भतीजावाद, इसने जिस प्रकार से हमारी राजनीति को कलुषित किया है, एक सरदार साहब का जीवन है जो हमें प्रेरणा देता है कि उनका परिवार के किसी व्यक्ति का नाम आज हिंदुस्तान के राजनीतिक नक्शे पर दूर दूर तक नजर नहीं आता है। এদিন ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা জানাতে সকালে শক্তিস্থলে যান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। শ্রদ্ধা জানান প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শনিবার থেকে শুরু হলো সিপিএম এর ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক। রাজধানীর মেলার মাঠ দশরথদেব স্মৃতি ভবনে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক বিজন ধর, মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য কমিটির সদস্যরা। শনিবার বিকেল থেকে শুরু হলো সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক। রাজধানীর মেলার মাঠে দশরথদেব স্মৃতি ভবনে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক বিজন ধর, রাজ্যের একমাত্র পলিট ব্যুরো সদস্য তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য কমিটির প্রায় সকল সদস্যরা। দলীয় সূত্রে খবর, এই বৈঠক চলবে রবিবার বিকেল পর্যন্ত। রাজ্যের আসন্ন পুর নিগম, পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনের বিষয় নিয়ে আলোচনা হবে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান।
ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে। লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। হ্যাঁ, বুঝছি 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 তো, বুঝছি 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 আরে ভাই বুঝছি তো, প্রিমিয়ার যে ভালো সিমেন্ট 10 বছরেও বুঝবো না। আপনার আস্থার প্রতি আমাদের সম্মান। প্রিমিয়ার সিমেন্ট, সাফল্যের 10 বছর। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। কৈলাসহর জেলা আদালতে শনিবার আত্মসমর্পণ করলেন বীরজিৎ সিনহা। বীরজিৎ সিনহা আত্মসমর্পণকে কেন্দ্র করে কৈলাসহর শহরে প্রচুর পুলিশ টিএসআর মোতায়েন করা হয়েছিল। পূর্বের ঘোষণা অনুযায়ী বীরজিৎ সিনহা শনিবার 12টা 15 মিনিটে কৈলাসহরের জেলা আদালতে আত্মসমর্পণ করেন। শনিবার সকাল থেকেই বীরজিৎকে দলীয় বিভিন্ন কাজে ব্যস্ত দেখা গেছে। সকাল 9:30টায় কৈলাসহরের পাইতুর বাজারের পদ্মের পাড়ের বাড়ি থেকে বেরিয়ে কৈলাসহরের কংগ্রেস ভবনে আসেন এবং সন্ধ্যায় কৈলাসহর মশাল মিছিলের প্রস্তুতির দেখাশোনা করে সকাল 10:30টায় শহরের কংগ্রেস ভবনের সামনে ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। দলীয় পতাকা উত্তোলন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সঙ্গে ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, টিপিসিসির প্রবক্তা হরিকৃষ্ণ ভৌমিক সহ আরও অন্যান্যরা। এরপর বীরজিৎ সিনহা 11টায় বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে স্নান খাওয়া শেষ করে 11টা 50 মিনিটে বাড়ি থেকে বেরিয়ে বাড়ির গেটের সামনে ইন্দিরা গান্ধীর ছবিতে ফুল দিয়ে প্রণাম করে গাড়িতে উঠে কোর্টের উদ্দেশ্যে রওনা হন। রওনা দিয়ে পাইতুর বাজারে মহাদেব বাড়ির সামনে এসে গাড়ি থামান এবং গাড়ি থেকে নেমে মহাদেব মন্দিরে গিয়ে মহাদেবকে প্রণাম করে পুনরায় গাড়িতে উঠে যান এবং 12টা 15 মিনিটে কৈলাসহরের জেলা আদালতে প্রবেশ করেন। কোর্টে আত্মসমর্পণ করে প্রায় ঘণ্টাখানেক আইনি কাজ শেষ করে 1টা 15 মিনিটে আদালত থেকে বেরিয়ে এসে সাংবাদিক প্রতিনিধিদের মুখোমুখি হয়ে বলেন, সেই খুনের মামলা থেকে আমরা রিলিফ পেয়েছি। এখন একটি মামলা আছে যে আমার যে রিভলভারটা ছিল সেখানে যখন রিভলভার ক্রয় করি তখন 12টা বুলেট ক্রয় করেছি এবং লাইসেন্সে লেখা ছিল প্রশাসনিক যে নির্দেশ যে এখানে 12টা ক্যারি করতে পারবে, কিন্তু আবার নির্দেশে আছে আমি 50টা বুলেট রাখতে পারব, কিন্তু আমার ছিল 17টা বুলেট এবং একই ব্যাগে থাকা ছিল, আমি খেয়াল করিনি। 5টা বুলেট বেশি পাওয়া গেছে এবং এটা পুলিশ আমার থেকে সিজও করিনি, আমি স্বেচ্ছায় পুলিশকে সমর্পণ করেছিলাম এবং এই যে 5টা বুলেট অতিরিক্ত পাওয়া গেছে এটা আমার কাছে আইনসিদ্ধভাবে আমার কাছে ছিল, কিন্তু ওই যে প্রশাসনিক নির্দেশ যে 12টার উপরে ক্যারি করতে পারবে না এবং ওইটার ব্যাপারে আদালত 3 মাসের জেল দিয়েছিল। হাইকোর্টে গিয়েছি এবং আমি সুপ্রিম কোর্টে গিয়েছি, সুপ্রিম কোর্ট থেকে স্টে দিয়েছিল এবং আবার সুপ্রিম কোর্টে ডবল বেঞ্চ অর্ডার দিয়েছে আমি সারেন্ডার করতাম। মানে গত 16 অক্টোবর শুনানি হয়েছিল এবং সেখানে বলা হয়েছে 15 দিনের মধ্যে সারেন্ডার করার জন্য। আজকে 15 দিন হয়েছে এবং 2 তারিখে ফাইনাল হিয়ারিং হবে এবং আমার জন্য লড়ছেন ভারতের সুবিখ্যাত অ্যাডভোকেট এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সলমন খুরশিদ সাহেব সহ আরও 3-4 জন অ্যাডভোকেট। আমি বিশ্বাস রাখি যে 2 তারিখে যে ফাইনাল হিয়ারিংয়ে আমি খালাস হব। এবং বীরজিৎ সিনহার সঙ্গে ছিলেন মোহাম্মদ বদরুজ্জামান, হরিকৃষ্ণ ভৌমিক প্রমুখরা। এরপর বীরজিৎ সিনহাকে কৈলাসহরের থানার ওসি সুব্রত চক্রবর্তী, কৈলাসহরে এসডিপিও রতন মজুমদার পুলিশের গাড়িতে উঠিয়ে কৈলাসহরের জেলের উদ্দেশ্যে রওনা দেন। 1টা 30 মিনিটে বীরজিৎ জেলে ঢোকেন। জেলে ঢোকার সময় বীরজিৎ উপস্থিত কর্মী সমর্থকদের উদ্দেশ্যে হাত নাড়িয়ে চলে যাবার নির্দেশ দেন। এই দিন বীরজিৎ সিনহার আদালতে আত্মসমর্পণকে কেন্দ্র করে সকাল থেকেই কৈলাসহরে প্রচুর পুলিশ টিএসআর মোতায়েন ছিল। কৈলাসহরের আদালতের সামনে, জেলা কারাগারের সামনে, কংগ্রেস অফিসের সামনে, সিপিআইএম পার্টি অফিসের সামনে উল্লেখযোগ্য পরিমাণে টিএসআর পুলিশ মোতায়েন ছিল। জেলে ঢোকার সময় বীরজিৎ জেলা কংগ্রেস সভাপতি বদরুজ্জামানকে
সন্ধ্যায় মশাল মিছিলকে সর্বাত্মক সফল করার জন্য নির্দেশ দেন। কৈলাসহর জেলে বীরজিৎ সিনহাকে জেলের 4 নম্বর রুমে রাখা হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমবাসা কল্পনা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ধৃত নরোত্তমকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠালো কমলপুর SDJM আদালত। আমবাসার কল্পনা হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ধৃত নরোত্তমকে 3 দিনের পুলিশ রিমান্ডে পাঠালো আদালত। গত 27 অক্টোবর আমবাসা থানাধীন হঠাৎ কলোনিতে নিজ বাড়ির উঠোনে তথা গেটের পাশে গৃহকর্ত্রী কল্পনা পালের দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা। মহিলার হাতে আঘাতের চিহ্ন ছিল। এলাকার লোকজন থানায় খবর দিলে আমবাসা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে। দেহের পাশে প্রচুর রক্ত পড়েছিল। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করে সন্দেহভাজন হিসাবে জনৈক সীতারাম সাধুকে জিজ্ঞাসাবাদ করে কোনো ক্লু না মেলায় সীতারামকে ছেড়ে দেয়। বলা বাহুল্য 27 অক্টোবর দেহ উদ্ধার হলে হত্যার ঘটনা 26 তারিখ রাতে হয়েছে বলে পুলিশের অনুমান। বলা বাহুল্য কল্পনা পাল কুমারঘাটের বাসিন্দা। বছর 2 পূর্বে তারা আমবাসা হঠাৎ কলোনিতে বন দপ্তরের জায়গা দখল করে বসত ভিটা তৈরি করে। মহিলার স্বামী সুনীল পাল মহিলার সাথে এলেও সে প্রায়ই থাকে না, অনেকটা ভবগুড়ের মতোই তার জীবন। তাদের কোনো সন্তান ছিল কিনা তাও জানে না প্রতিবেশীগণ। মহিলা বলতে গেলে অন্যদের থেকে বিচ্ছিন্ন হয়েই চলাফেরা করত। তবে স্বামী না থাকলেও সীতারাম সাধুর ছিল নিত্য আসা যাওয়া। স্বাভাবিকভাবেই পুলিশের সন্দেহের তালিকায় সীতারাম থাকবেই, কিন্তু পুলিশের জিজ্ঞাসাবাদে সীতারাম অসংলগ্ন কথা না বলায় তাকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় সম্ভাবনা তথা খুনের মোটিভ জমি সংক্রান্ত বিবাদ হতে পারে ধরে নিয়ে পুলিশের সন্দেহের তীর যায় কল্পনার প্রতিবেশী নরোত্তম দাসের দিকে। কারণ জমি নিয়ে নরোত্তম ও কল্পনার বিবাদকে কেন্দ্র করে অতীতে একাধিকবার সামাজিক বিচার হয়েছে। সেই সূত্রে পুলিশ নরোত্তমকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ চালালে ধৃতের কথাবার্তায় অসংলগ্নতা ধরা পড়ে। ফলে পুলিশ ধৃত নরোত্তম দাসকে শুক্রবার কমলপুর SDJM এর আদালতে সোপর্দ করে ধৃতকে 5 দিনের পুলিশ রিমান্ডের মঞ্জুর করেন। খুনের মোটিভ কি, অন্য কোনো ব্যক্তি জড়িত আছে কিনা, এ সমস্ত বিষয়গুলো 3 দিনের রিমান্ডে বের হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে ধৃত নরোত্তম পেঁয়াজ চানাচুর বিক্রেতা। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে বেশ কিছুদিন পূর্বে নরোত্তম কল্পনাকে হত্যা করার হুমকি দিয়েছিল। সেই সূত্র ধরেই পুলিশ নরোত্তমকে গ্রেপ্তার করে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 10 থেকে 11 নভেম্বর দেওয়ালি উৎসবকে সর্বাত্মক সফল করতে শুক্রবার মাতারবাড়ি পঞ্চায়েত সমিতি হলঘরে চূড়ান্ত প্রস্তুতির পর্যালোচনা সভা করা হয়। এদিন উপস্থিত ছিল মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক মাধব সাহা সহ অন্যান্যরা। আলোর উৎসবের প্রস্তুতি চলছে দিবারাত্রি। সদের এক শ্রমিক নতুন রং থেকে আলোকমালায় মাতাবাড়িকে সাজিয়ে তোলার কাজ করছে। নিচ্ছিদ্র নিরাপত্তা, ঐক্য ও সম্প্রীতির পরিবেশে 10 থেকে 11 নভেম্বর মাতাবাড়ি দীপাবলি উৎসবকে সর্বাঙ্গীন সুন্দর করে তুলতে শুক্রবার চূড়ান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বেশি আলো, নতুন আলোতে দীপাবলি উৎসবকে বর্ণময় করে তুলতে গ্রহণ করা হয়েছে প্রস্তুতি। এবার গোটা মেলা প্রাঙ্গণ থাকছে সিসিটিভির নিয়ন্ত্রণে। ফি বছর থেকে এবার আরও বেশি মানুষের সমাগম ঘটবে এই বিশ্বাস নিয়ে সমস্ত রকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শারদ উৎসব, মহরম, কোজাগিরির পর সব বর্ণের ধর্মের সাধারণ মানুষ অপেক্ষায় আছেন আলোর উৎসবের। দীপাবলির রাতে লক্ষ লক্ষ মানুষকে আনন্দ দিতে এবারও থাকছে 2টি সাংস্কৃতিক মঞ্চ। একটি ধন্যমাণিক্য মুক্ত মঞ্চ, অপরটি উপজাতি সাংস্কৃতিক মঞ্চ। 2টি মঞ্চে চলবে সারা রাত ধরে অনুষ্ঠান। পর্যাপ্ত পরিমাণ আরক্ষা কর্মীদের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও 400 স্বেচ্ছাসেবক থাকবেন নিশ্চিত নিরাপত্তার কাজে। শুক্রবার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির হলঘরে চূড়ান্ত প্রস্তুতি প্রক্রিয়ায় আলোচনা সভায় ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী রতন ভৌমিক, বিধায়ক তথা মাতাবাড়ি দীপাবলি উৎসব কমিটির চেয়ারম্যান মাধব সাহা, গোমতী জেলা পরিষদের সভাধিপতি সুনীতি সাহা, জেলা শাসক সোনাল গোয়েল, অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা, মহকুমা শাসক শুভাশিস বন্দ্যোপাধ্যায় সহ মেলার বিভিন্ন সাব কমিটির কনভেনার ও চেয়ারম্যানরা ছিলেন। সরকারি বিভিন্ন দপ্তরের আধিকারিকরাও। মেলা উপলক্ষে পুরোহিতরা যে কাজগুলো হইতেছে এটা 24 তারিখ থেকে শুরু হয়েছে। 24 তারিখ থেকে রঙের কাজ শুরু হয়েছে। তারপরে সিঁড়িতে টাইলস লাগানো হইতেছে, তারপরে মার্বেল লাগানো হইতেছে। আর সব জায়গাতে মানে রেলিং টেলিংগুলিতেও কালারিং হইতেছে। নাট মন্দিরের রং
পুরা রং চলতেছে, 5 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবো। মোটামুটি সব কাজ আমরা 5 তারিখের মধ্যে কমপ্লিট করে দেবো, এই টার্গেট আছে আমাদের। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও 70,000 গাঁজা গাছ ধ্বংস করল বিশালগড় মহকুমা শাসক এবং এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী। অভিযানটি চালানো হয় কমলাসাগর এলাকায়। একটা সময় ছিল কমলাসাগর এলাকায় গাঁজা চাষে বিখ্যাত, বর্তমানেও তা বলা চলে। কিন্তু পুলিশ অনবরত কমলাসাগরের বিভিন্ন এলাকায় প্রত্যেক বছর অভিযান চালিয়ে কোটি কোটি টাকার গাঁজা গাছ ধ্বংস করে দেয়। তবুও এক শ্রেণীর গাঁজা চাষিরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে অনবরত গাঁজা চাষ করে যাচ্ছে। আর সেই গাঁজা বাগানে শনিবার খোদ বিশালগড় মহকুমা শাসক প্রসূন দে এবং এসডিপিও অরুণ সরকারের নেতৃত্বে বিএসএফ বন দপ্তরের কর্মী এবং কমলাসাগর ফাঁড়ি থানার বিশাল পুলিশ বাহিনী নিয়ে কমলাসাগরের হরিহরদুলা, রাধানগর, মিয়াপাড়া প্রভৃতি এলাকায় অভিযান চালিয়ে গভীর জঙ্গলে এবং পাহাড়ের চূড়ায় 70,000 গাঁজা গাছ ধ্বংস করে। বলা চলে গত কয়েক বছরে শনিবারের অভিযানটি সর্ববৃহৎ। তাছাড়া কিছু পাইপ এবং হুক লাইন দিয়ে ছোট বড় প্রায় 12টি বাগানে ওই দিন হানা দেওয়া হয় মহকুমা শাসকের নেতৃত্বে। সবচেয়ে বড় ব্যাপার, মহকুমা শাসক নিজে প্রত্যেকটি বাগানে গিয়ে পুলিশ দিয়ে গাছগুলি ধ্বংস করেছেন। মহকুমা শাসক প্রসূন দে জানান, আমাদের অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। গাঁজা চাষ করে একটা অংশের জনগণ যুব সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। আমরা এইসব অভিযান জারি রেখে তাদের এই বিপদমুখী পথ থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করছি। বিএসএফ, লোকাল পুলিশ, ফরেস্ট, এক্সাইজ, এসডিএম অফিস সবাই মিলে আমরা অভিযান চলছে। কমলাসাগর চা বাগান পার্শ্ববর্তী এলাকা চলবে আরো বেশ কিছুক্ষণ সময় ধরে। কেমন মনে হয় গাছ কাটা হয়েছে? এখন পর্যন্ত প্রায় 35,000-এর মতো গাঁজা গাছ নষ্ট করা হয়েছে। অভিযান কি আগামী জারি থাকবে? হ্যাঁ, চলবে, অভিযান তো চলবে যতক্ষণ পর্যন্ত না এই এলাকায় মোটামুটি ভাবে পুরোটা এলাকাতে যা গাঁজা বেআইনি চাষ হয়েছে এটাকে সম্পূর্ণভাবে নষ্ট করা হয়, ততদিন পর্যন্ত চলবে। অন্যদিকে গাঁজা চাষিরা শনিবারের অভিযানে কান্নায় ভেঙে পড়ে, যদিও কোনো গাঁজা চাষি পুলিশের সামনে আসেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 6 দফা দাবিকে সামনে রেখে আগামী 4 নভেম্বর আগরতলায় 5 ঘন্টার গণ অবস্থানকে সফল করতে ত্রিপুরা SPQEM মাদ্রাসার শিক্ষকরা মিছিল ও পথসভা করল সোনামুড়াতেও। প্রয়োজনীয় 6 দফা দাবিকে সামনে রেখে আগামী 4 নভেম্বর আগরতলায় 5 ঘন্টার গণঅবস্থানে সামিল হতে যাচ্ছেন ত্রিপুরা SPQEM মাদ্রাসা শিক্ষকরা। আর তাদের এই গণঅবস্থানকে সার্বিক সাফল্যমণ্ডিত করতে রাজ্যে প্রায় প্রতিটি মহকুমায় চলছে মিছিল ও পথসভা। এমনই একটি মিছিল ও পথসভা সংগঠিত হয় সোনামুড়াতে। সোনামুড়া বিভাগীয় কমিটির উদ্যোগে হয় মিছিল ও পথসভা। প্রথমে সংগঠনের রাজ্য সম্পাদক শাহ আলম মিয়ার নেতৃত্বে সোনামুড়া শহরে একটি মিছিল সংগঠিত হয়। মিছিলটি শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে সোনামুড়া রবীন্দ্র চমনিতে এসে মিলিত হয় এক পথসভায়। সভায় তাদের বিভিন্ন দাবিগুলি নিয়ে আলোচনা হয়। তাদের 6 দফা দাবিগুলির মধ্যে মূল দাবিগুলি হল 31/12/2009 তারিখে মাদ্রাসা অ্যাডভাইজারি কমিটির সিদ্ধান্ত কার্যকর করা, ত্রিপুরা রাজ্যে SPQEM এর অধীনে 129টি মাদ্রাসাকে গ্র্যান্ট ইন এইডের অন্তর্ভুক্ত করা সহ প্রভৃতি। উক্ত কর্মসূচি সম্পর্কে বলতে গিয়ে সংগঠনের রাজ্য সম্পাদক শাহ আলম মিয়া জানান, 1 নম্বর যে দাবিটা 31/12/2009 অ্যাডভাইজার কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, আজকে দীর্ঘ 6 বছর হয়ে গেল, কেন আজকে এই সিদ্ধান্তকে বাস্তবায়িত করা হয়নি, তার জন্য আমরা আজকে আন্দোলন সংগঠিত করতে যাচ্ছি। এবং আমাদের যে দাবি, আজকে SPQEM সংগঠনে, আজকে SPQEM এর মধ্যে যেসব শিক্ষকরা রয়েছে সকলকে যেন নিয়মিতকরণ করা হয়। অন্য শিক্ষক কর্মচারীর ন্যায় আমাদের যাতে SPQEM শিক্ষকদেরকে যেন সম্পূর্ণ সুযোগ সুবিধা দেওয়া হয় এবং এই রাজ্যে মুসলিম মাইনরিটির উচ্চশিক্ষা লাভের জন্য এই রাজ্যে একটি কলেজ স্থাপন করা হয়। এই 6টি দাবি নিয়ে আমরা আজকে এই মিছিল এবং পথসভা করতে যাচ্ছি। আগামী 4 তারিখ নভেম্বর মাসে আগরতলা সিটি সেন্টারের সামনে আমরা 5 ঘন্টা গণ অবস্থানে সামিল হতে যাচ্ছি, যদি আমাদের উত্তর আন্দোলন এই রাজ্যের মধ্যে সংগঠিত করব। সংগঠনের বিভাগীয় সম্পাদক সাদেক মিয়া জানান, গরিব কবলিত এলাকায়
এই যে অভিভাবকরা মাদ্রাসাতে যদিও শিক্ষকতা করাতে ইচ্ছুক থাকে, তাহলে তারা এই সরকারের এই বিভিন্ন কিছু সুযোগ সুবিধা না থাকার কারণে তারা তাদের ছেলেকে এই মাদ্রাসার মাধ্যমে আগ্রহী থাকা সত্ত্বেও তারা ছাত্রছাত্রীদেরকে দিতে ইচ্ছুক নয়। তাই আমি ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া আপনাদের কাছে অনুরোধ করব, আমার রাজ্য কমিটির পাশাপাশি আগামী 4 তারিখ একদিনের গণ অবস্থানে ডাক দেওয়া হয়েছে রাজ্য কমিটির উদ্যোগে আগরতলায়। সেই গণ অবস্থানে যদি আমাদের এই ত্রিপুরা রাজ্যের এই দাবি আগলের প্রতি ত্রিপুরা সরকার যদি নজর না দেওয়া হয়, তাহলে আগামী 2 মাস পরে আমাদের এসপিকিউএমের সমস্ত শিক্ষকদের পরিবারে যতজন পরিবার সদস্য রয়েছে, স্ত্রী হইতে বাল বাচ্চা হইতে সবাইকে নিয়ে আমরা ত্রিপুরার বিভিন্ন আনাচে কানাচে রাস্তাঘাটে আমরা আন্দোলনে সংগঠিত করতে এবং সমস্ত পরিবারের সদস্যদেরকে নামতে আমরা বাধ্য হব। তাই অনুরোধ করছি রাজ্য সরকারকে আপনাদের মাধ্যমে আমাদের এই দাড়িপাকা ভাইদেরকে দেখে লক্ষ্য করে আমাদের এসপিকিউএমের সমস্ত শিক্ষকদেরকে লক্ষ্য করে আমাদের অতি বিলম্বে যাতে 129টি মাদ্রাসা গ্র্যান্টিনের মাধ্যমে সমস্ত শিক্ষকদেরকে নিয়মিত করা হয়। উক্ত কর্মসূচিকে ঘিরে মাদ্রাসা শিক্ষকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। অফিসে পাখার নিচে বসে মোবাইলে গেম খেলছে পোস্টমাস্টার বাবু, ছড়িয়ে ছিটে গ্রাহকদের দরকারি কাগজপত্র। এমনই এক হাস্যকর চিত্র লক্ষ্য করা গেল অমরপুর পোস্ট অফিসে। অমরপুর পোস্ট অফিসে কিছুদিন পরপরই সাধারণ মানুষের ভিড় জমে শুধুমাত্র সঠিক সময়ে কোনো পার্সেল না পেলে, অন্যথায় সঠিক সময়ে জমাকৃত অর্থ না পেলে। এমনই ঘটনা প্রায় কিছুদিন পরপরই হচ্ছে অমরপুর পোস্ট অফিসে, শুধুমাত্র পোস্টমাস্টারের খামখেয়ালিপনায়। উনার উপরে থাকা অফিসার বাবুদের দোহাই দিয়ে চলেছেন উনি। চলতি মাসের 6 তারিখ থেকে কাজ বন্ধ আছে এই অফিসে, কিন্তু এই ব্যাপারে পোস্টমাস্টারের কোনো হেলদোল নেই। অন্যদিকে যারা এই পোস্ট অফিসে এজেন্ট হিসেবে কাজ করেন তাদের দাবি উনি সঠিক কোনো পদক্ষেপ না নেওয়াতেই এই অবস্থা। গত কিছুদিন পূর্বে এই পোস্ট অফিসের সংবাদ শিরোনামে প্রকাশ হয়েছিল, তারপরেও কর্তৃপক্ষের টনক নড়েনি আজও। আবারও এই সংবাদ প্রকাশ করা হচ্ছে জনসমক্ষে। সবচেয়ে বড় কথা হলো, অফিসে সঠিক সময়ে আসলেও অফিসের পাখার নিচে বসে মোবাইলে ভিডিও গেম খেলছে এই কর্মচারী। উনার নাম অভিজিৎ ভৌমিক। এই ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। অন্যদিকে অফিসের চারিদিকে ছড়িয়ে আছে মানুষের দরকারি বহু সম্পদ, যা যে কোনো সময়ে নষ্ট হতে পারে ইঁদুর কিংবা অন্য কোনো পোকামাকড় দ্বারা। এর দিকে কোনো নজরই নেই পোস্টমাস্টারের। আমরা কোনো ধরনের মেচুরিটি পাইতেছি না এখানে। কতদিন ধরে? আজকে 6 তারিখ থেকে কন্টিনিউ, আজকে 28 তারিখ চলছে। আজকে 22 দিনের ধাক্কায় বসছে। পূজার সময় কোনো মেচুরিটি পাইছি না আমরা স্যারে কইতেছে কোনো ধরনের মেচুরিটি দেওয়া হইতো না। কি কারণে? আগরতলা থেকে নির্দেশ। কতদিন ধরে দেওয়া হইতো না? আগামী কতদিনের পর দেওয়া হবে? ঠিক না, ডেট নাই কিছু, কোনো নির্দিষ্ট ডেট নেই। ওই রেফারেন্স টাইমটা পারতেন না তো। আচ্ছা, এটা ও গেছে, আপনি জিজ্ঞেস করেন, ও গেছেন মানে শুধুমাত্র এখন শুধু আপনারা বসে বসে চলছে। বসে বসে কি আমাদের তো ডিউ ওয়ার্ক আমরা উঠেই আইতে লাগবে। উঠেই আইতে লাগবে, কিন্তু কাজ তো এখনো শুরু হইছে না। এই যে রেডি আছে 18টা ব্রাঞ্চ অফিসের কাজ প্লাস আমরা সাব অফিসের কাজ। স্যার আমি আপনাকে আমি যে প্রশ্নটা আমি করছি আপনাকে, এখন পর্যন্ত কাজ করতেছেন না 6 তারিখ থেকে, এইটাই প্রশ্ন করছি আমি। উঠাই দিব পরে, উঠাইতে আইব পরে, সফটওয়্যার ঠিক করার পর, মেশিন ঠিক করার পর আইব। কিন্তু মেশিন ঠিক করার পাশে আপনার গাফিলতি আছে কিনা এটা কোন? মেশিন ঠিক করার গাফিলতির প্রশ্ন আপনার কোনটা? আপনি যে মেশিনটা তাড়াতাড়ি আপডেট করতেছেন না, অফিসের সাথে যোগাযোগ করতেছেন না, বা আপনি আমি যে যোগাযোগ করলাম আপনি কি করে বলবেন? যদি যোগাযোগ করতেন সঠিকভাবে তাহলে কিন্তু অথরিটি যদি কোনো স্টেপ না নেয়, আমার শুধু তাকে জানানো আমার ডিউটি। আপনি তো একতরফা কথা কইতেছেন, শুধু পাবলিকের পক্ষে গিয়ে কথা কইবেন। আমি পাবলিকের পক্ষে কই, আমার অথরিটি যদি কোনো স্টেপ না নেয়, কোনো কাজ না করে, সেটা আমি তার প্রত্যেকটা মুহূর্ত জানাই। তাহলে আপনার প্রত্যেকটা মুহূর্ত জানানোর পরেও কিন্তু কাজ হইতেছে না, তারা নিতেছে না। তারা আমরা কি আমরা অ্যাকশন নিতেছেন না। এখন আপনার কি পাবলিক যদি আপনার সাথে চড়াও হয় আপনার উপরে, আপনি কি করবেন? তখন কি আপনি অথরিটি দোষ দিবেন? না, অথরিটি দোষ আপনি। আমার প্রশ্ন যেহেতু যেভাবে করতে আমি সেভাবে কইতে বাধ্য। আমার রিপিটও তো সেরকমই হবে। আপনি যেটা 100 বার এখন যদি সাধারণ পাবলিক যদি আপনার উপর চড়াও হয়, তখন কি? চড়াও না শুধু, আমার তো শুধু হাতাহাতিটা বাকি স্যার, সবই তো হয়ে গেছে। চড়াও হয়েছে না যেমনটা না। আচ্ছা, শুধু হাতাহাতিটা আমি কইয়ে দিছি যে এই কোম্পানি কাজ করে, এই যে ইনফোটেক্স ইলেকট্রনিক্স গান্ধীঘাট আগরতলা, আমি তার হেড শুভেন্দু দত্ত ওনারা এতটুকু কইছি যে আমার শুধু কাস্টমার সঙ্গে হাতাহাতি হয়ে রয়েছে, আর বাকি সব হয়ে গেছে। আমি আর কি করতে পারি বলুন? তারপর এখন অফিসে ঢুকে আগে ওনারা ফোন করছি, শুভেন্দু দত্ত যিনি আছেন হেড ইনফোটেক্স ইলেকট্রনিক্স গান্ধীঘাট আগরতলা, এই যে কোম্পানির সঙ্গে যারা চুক্তি, তখন উনি আমার কইছে যে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ।
মিশরের সিনাই উপদ্বীপের উপর 217 জন যাত্রী নিয়ে ভেঙে পড়ল রুশ যাত্রীবাহী বিমান। নয়াদিল্লির পটেল চকে সর্দার বল্লভভাই পটেলের 140তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে 125 কোটি ভারতীয়কে ঐক্যের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার থেকে রাজধানী মেলার মাঠের দশরথদেব স্মৃতি ভবনে শুরু হলো সিপিআইএম এর ত্রিপুরা রাজ্য কমিটির বৈঠক। এদিন উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক বিজন ধর, মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অন্যান্য সদস্যরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।